প্রিয়াঙ্কা, নিখিল আর পূজা নদীর কিনারায় গিয়েছিল। ওরা চারজন বন্ধু ছিল। আকাশে হালকা চাঁদের আলো ছিল আর ঠান্ডা হাওয়া বইছিল। কিনারায় শ্রদ্ধালুদের ভিড় ছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি না ভাই, লোকজন এই নদীতে ডুব দেয় কেন? হ্যাঁ, ঠিক কি সবাই মনে করে যে জলে স্নান করলে ওদের পাপ সব ধুয়ে যাবে? হ্যাঁ বিবেক, তুই এটা বুঝতে পারবি না। এটা শুধুমাত্র জল নয়, এটা হলো আস্থা। এই নদীতে স্নান করলে পরে আত্মার শুদ্ধিকরণ হয়। লোকজন এখানে ব্রিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আসে, বুঝেছো? ও নিখিল, তুমিও এই ধরনের কথায় বিশ্বাস করো? সত্যি এই সব কিছু আমারও গন্ডগোল মনে হয়। পাপ ধোয়ার মতো কোনো কিছুই হয় না, এই সব লোকেদের মাথায় রয়েছে। প্রিয়াঙ্কা, এটা তোর ধারণা হতে পারে, কিন্তু এইসব ফালতু কথা নয়। এটা একটা বিশ্বাস যেটা অনেক বছর ধরে লোকেদের মনে আছে। সবকিছু বিজ্ঞান দিয়ে ভাবা যায় না। বিবেক আর প্রিয়াঙ্কা নদীর কিনারায় গিয়ে জল দিয়ে খেলতে শুরু করে। তারা জলে পাথর ফেলে। নিখিল আর পূজা দূরে দাঁড়িয়ে তাদেরকে বারণ করছিল। বিবেক, প্রিয়াঙ্কা, দাঁড়াও, এটা ঠিক নয়। এটা হলো পবিত্র জল, এরকম নোংরামি করো না তোমরা। তোমরা বুঝতে পারছো না কেন? এই সব কিছু ঠিক হচ্ছে না যে আমাদেরকে এখান থেকে যাওয়া উচিত। আরে পূজা, এত সিরিয়াস কেন হচ্ছিস? শুধু জলই তো বটে, আর এমনিতেও যদি এতই পবিত্র হয় তাহলে এটা ছুঁলে খারাপ কেন হবে? দেখলে পূজা, পবিত্র জল, আর এটা আমি ছুঁচ্ছি, আর আমার পাপ তো ঠিক সেরকমই রয়েছে, তাই না? তক্ষুনি ওখানে একজন সাধু আসেন। ওনার গভীর চোখে রহস্যময়ী আলো ছিল। ওনার চেহারায় গম্ভীরতা ছিল। উনি আস্তে আস্তে তাদের কাছে আসেন আর গভীর আওয়াজে বলে ওঠেন, দাঁড়াও, এই পবিত্র জলের মধ্যে তোমরা কি করছো? হ্যাঁ, এটা শুধুমাত্র আস্থার প্রশ্ন নয়। তোমরা জানো না যে তোমাদের এই স্বভাব কত গন্ডগোল করে দিতে পারে? আচ্ছা, তা আপনি কে এই নদীর রক্ষাকর্তা নাকি? শুনুন সাধু বাবা, আমাদের ভয় দেখানোর দরকার নেই। এটা শুধুমাত্র জল, আর কিছু না। এটা শুধুমাত্র জল নয়, এটা হলো ওই আত্মাদের ঘর যাদের মুক্তি এখনো অধরা। তোমার মতো নাস্তিক যাদের মনে পাপ ভর্তি রয়েছে, এই জল কখনো তাদের ক্ষমা করে না। সাধু বাবা, আপনি কি বলছেন? এসব কি? তোমাদের হাসি তোমাদের জন্য কাল ডেকে আনতে পারে, জানো তো? যখন এই নদীর নিজের আসল রূপ দেখাবে, তখন বুঝতে পারবে আস্থাকে নিয়ে ঠাট্টা করলে তার মূল্য তোমাদের কত বড় দিতে হবে। ও সত্যি? ঠিক আছে সাধু বাবা, আপনি আপনার গল্প অন্য কাউকে শোনাবেন। আমাদের ভয় দেখানোর দরকার নেই। চলো প্রিয়াঙ্কা, এখান থেকে বেরিয়ে যাই। যেইমাত্র বিবেক আর প্রিয়াঙ্কা সাধুর কথা না শুনে কিনারায় চলে যান, তখন হঠাৎ করে অন্ধকার হয় আর কুয়াশা বইতে শুরু করে দেয়, আর চারজন কিছুই দেখতে পায় না। এটা এটা কি হচ্ছে? হঠাৎ করে এত কুয়াশা কোত্থেকে এলো? এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়, এখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত আমাদের। আরে এই যে সাধু বাবা দাঁড়িয়ে রয়েছে না, ও আমাদের চোখের সামনে গন্ডগোল করে দিচ্ছে। যে চোখের একটা ভুল বলে, বুঝেছিস বন্ধু? চ, হোটেলে যাই আমরা। হ্যাঁ, বিবেক ঠিক বলছে, এইসব এমনিতেই হয়েছে। চলো এখান থেকে যাওয়া যাক। যেই মাত্র চারজন যেতে শুরু করে, সাধু পেছন দিয়ে চিৎকার করে, মনে রেখো, তোমাদের এই হাসির মূল্য তোমাদেরকে দিতেই হবে। এই জল ওদেরকে ক্ষমা করে না যারা একে অপবিত্র করে দেয়। চারজন বন্ধু হোটেলে পৌঁছে যায়। পূজা বিবেকের দিকে তাকিয়ে বলে, বিবেক, নদীর জলের এভাবে উপহাস করাটা উচিত হয়নি। সাধু বাবা পরিষ্কার বলেছিলেন এর অপমান করা ঠিক না। ওনার কথা শোনা উচিত ছিল তোমার। আরে পূজা, তুমিও না। আরে সাধু মহাত্মাদের কথা এত গুরুত্ব দিতে হবে না, ওরা সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলে, বুঝেছো? আর এমনিতেই আমি কি এমন করেছি? একটু জলই তো ছুঁয়েছি, আর তো কিছু না। সত্যি পূজা, তুই আর নিখিল প্রত্যেকটা জিনিসে সিরিয়াস হয়ে যাস। এইসব পুরনো লোকেরা বলে, এইসব কিছু সত্যি না। কিন্তু বিবেক, এইসব জিনিস নিয়ে হাসি ঠাট্টা না করাই উচিত রে। এইসব কিছু আমাদের বিশ্বাসের ব্যাপার। হতে পারে এর মধ্যে কোনো শক্তি আছে যেগুলো আমরা বুঝতেই পারি না। ওহো, এখন তুইও দেখছি অন্ধবিশ্বাসে অংশগ্রহণ করছিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইসব বাদ দে তোরা। এসব তো একটা গল্প রে। এখন তোরা দুজন আরাম করে ঘুমা দিগিনি,
আমি আর প্রিয়াঙ্কা নিজেদের রুমে চলে যাচ্ছি। যেই মাত্র প্রিয়াঙ্কা আর বিবেক রুমের ভেতরে যায়, রুমের তাপমান হঠাৎ করে নিচে নেমে আসে। এতটাই ঠান্ডা হয়ে যায় যে চারজনই কাঁপতে শুরু করে। এই হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল কি করে? হ্যাঁ, আরে জানলাগুলো খোলা আছে নাকি? হ্যাঁ না নিখিল, জানালা তো বন্ধ আছে, কিন্তু এই ঠান্ডাটা অসামান্য যে। আরে এই সব কিছু তোদের কল্পনা রে। আরে ঠান্ডা বেড়ে গেল বলে তোরা ভয় পেয়ে গেলি? কি অদ্ভুত তোরা সত্যি। তক্ষুনি একটা জোরদার ধড়াম করে আওয়াজ হয় আর দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। চারদিকে অন্ধকার হয়ে যায়। এটা এটা কি হচ্ছে? হঠাৎ করে এইসব কেন হচ্ছে? নিখিল তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে। যেই মাত্র লাইট অন হয়, তারা দেখতে পায় যে তাদের সামনে একটা ভয়ঙ্কর দেখতে মহিলা দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, চোখ রক্তের মতো লাল আর চেহারা ভয়ঙ্কর। তুমি কে? এখানে কি করে এলো? এসব এসব কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই মহিলাটি কে? ভয়ানক মহিলা আস্তে আস্তে তাদের দিকে এগোতে শুরু করে। তার ভয়ঙ্কর হাসি রুমে ছড়িয়ে পড়ে। পূজা দৌড়িয়ে দরজা খোলার চেষ্টা করে। দরজাটা খুলছে না কেন? দরজাটা খুলতে আমার সহায়তা করো। আমি চেষ্টা করছি। আরে দরজাটা লক হয়ে গেল কি করে? আমি তো লক করিনি তখন। অনেক চেষ্টা করার পর দরজা খুলে যায়। চারজনই দৌড়িয়ে দরজা থেকে বেরিয়ে আসে। কিন্তু যেই মাত্র তারা বাইরে আসে, তারা নিজেকে হোটেলের পরিবর্তে নদীর কিনারায় পায়। চারজনই ঠান্ডা হাওয়া আর কুয়াশায় ঘিরে ছিল। কিনারা সেই রকমই রহস্যময়ী ছিল যেটা তারা আগে দেখেছিল। এটা এটা কি করে হতে পারে? আমরা তো হোটেলের ঘরে ছিলাম, তাহলে হঠাৎ করে এখানে এলাম কি করে? কিছু একটা তো অন্যায় হচ্ছে। সেই মহিলাটাকে যে হোটেলের রুমে এসেছিল, আর এখন এই কুয়াশা, আমার খুব ভয় করছে। তক্ষুনি সবার কানে সেই ভয়ঙ্কর আওয়াজ চলে আসে, যেটা তারা রুমে শুনেছিল। পরবর্তী সময়ে ধুয়োর মতো নদীর ওপরে কিছু একটা আসে, আর সেটা ভয়ঙ্কর মহিলায় পরিবর্তিত হয়। তার লাল লাল চোখ সবাইকে দেখছিল। এটা এটা কি? এই মহিলাটা কে? আমাকে বাঁচাও। এখন কি করব? এসব কি করে থামাবো? সেই ভয়ানক মহিলা হঠাৎ করে প্রিয়াঙ্কার ওপরে লাফিয়ে পড়ে আর তাকে টেনে নেয়। পরবর্তী মুহূর্তেই সে অজ্ঞান হয়ে যায়, আর তিনজনই সেটা দেখে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে নিখিল, পূজা আর বিবেক হোটেলের রুমে দাঁড়িয়েছিল। হোটেলের ম্যানেজার তাদের সামনে দাঁড়িয়েছিলেন। আপনার বন্ধু প্রিয়াঙ্কা, ওনাকে কালকে হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। মনে হচ্ছে উনি কালকে সুসাইড করে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছেন। এইটুকু বলে ম্যানেজার ওখান থেকে চলে যান। কিন্তু তাদের তিনজনেরই মাথা খারাপ হয়ে যায়। ম্যানেজারের যাওয়ার পর বিবেক নিজের বন্ধুদেরকে বলে, সবকিছু আমার জন্য হয়েছে। প্রিয়াঙ্কা প্রাণ চলে গেল, আমারই ভুল ছিল। আমার বোঝা উচিত ছিল যে সাধু বাবা যা বলছিল সেটা কোনো মজা নয়। শুধু প্রিয়াঙ্কার প্রাণ যায়নি বিবেক, তোমার এই কাণ্ড আমাদের তিনজনের প্রাণই বিপদে পড়ে গেছে। এখন অনুশোচনা করে কোনো লাভ নেই। ওই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে আমাদের। উনি হয়তো আমাদের রক্ষা করার উপায় বলতে পারেন। ওরা তিনজন সঙ্গে সঙ্গে হোটেল থেকে বেরিয়ে আসে। নিখিল, পূজা আর বিবেক সাধুকে খুঁজতে এদিক ওদিক যাচ্ছিল। এত বড় মেলা, জানি না সেই সাধু বাবা কোথায় আছেন। সারা দিন ঘুরে বেড়ানোর পর রাত হয়ে যায়। তিনজনই ক্লান্ত হয়ে কিনারায় চলে আসেন। হঠাৎ করে পূজার নজর কিনারায় পড়ে। হঠাৎ করে পূজার চোখ নদীর কিনারায় যায়। দেখো, সেই যে সাধু বাবা। নদীর কিনারায় সাধু ধ্যান মুদ্রায় বসেছিলেন। তিনজনই তাড়াতাড়ি ওনার কাছে যায়। সাধু আস্তে আস্তে চোখ খোলেন। ওনার দৃষ্টিতে একটা রহস্যময়ী চমক ছিল। তিনজনই কাঁপতে কাঁপতে ওনার সামনে দাঁড়িয়েছিল। এখন আবার কেন এসছো? কালকেই সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। মহারাজ, আমার ভুল। আমি আপনার কথাগুলো নিয়ে ঠাট্টা করেছি, কিন্তু এখন আমি সব বুঝতে পেরে গেছি। দয়া করে রক্ষা করুন। রক্ষা করার শক্তি শুধু ঈশ্বরের হাতেই রয়েছে, কিন্তু তুমি যা করেছো তার পরিণাম ভুগতেই হবে তোমাদের। তাই এক্ষেত্রে আমি হয়তো তোমার জন্য কিছু করতে পারবো না, আর এর জন্য বিবেক তোমাকে প্রস্তুত থাকা উচিত। তোমার বন্ধু প্রিয়াঙ্কা কি অন্যায় করেছিল? প্রিয়াঙ্কা নিজের বাবার খুন করিয়ে দিয়েছিল প্রপার্টির লোভে, আর আমি ওই অপকর্মে আমি ওর পাশে ছিলাম। আমায় ক্ষমা করে দেবেন সাধু বাবা। তুমি এইসব লুকিয়েছো? লজ্জা করলো না? প্রিয়াঙ্কার বাবা কত ভালো মানুষ ছিল, কি করে করলে তুমি এটা? বিবেক মাথা নত করে।
সাধু শান্ত কিন্তু গভীর স্বরে বলেন, তোমার কর্ম তোমাদের পিছনেই রয়েছে, এখন পালানোর কোনো উপায় নেই। হঠাৎ করে কিনারায় কুয়াশা চলে আসে। নদীর জল গরম হয়ে ওঠে আর তার মধ্যে থেকে ধোঁয়া বেরোয়। ধোঁয়া একটা ভয়ানক স্ত্রীর রূপ নিয়ে নেয়। তোমাদের পাপের অন্ত এখন হবে। স্ত্রীর লাল চোখ চমকে ওঠে। সে বিবেকের দিকে এগোয়। বিবেক চিৎকার করে, কিন্তু মহিলা তাকে ধরে ফেলে আর তার প্রাণ নিয়ে নেয়। বিবেকের মৃতদেহ মাটিতে পড়েছিল। সাধু উধাও হয়ে যায়। পূজা আর নিখিল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালবেলা পূজা আর নিখিলের চোখ হোটেলের রুমে খোলে। হোটেলের ম্যানেজার তাদের সামনেই দাঁড়িয়েছিল। রাত্রে আপনার বন্ধুর মৃত্যু হয়ে গেছে। মনে তো হচ্ছে যেন ও ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এটা শুনে পূজা আর নিখিলের চোখে জল চলে আসে। আমাদেরকে এই জায়গাটা ছাড়া উচিত, এটা আমাদের জন্য নয়। প্রিয়াঙ্কার নিখিল নিজে যা কর্ম করেছে তার ফল পেয়েছে। এখন শান্তিতে আমাদের চলে যাওয়া উচিত এখান থেকে। দুজনই কাউকে কিছু না বলে হোটেল থেকে বেরিয়ে আসে আর কুম্ভের মেলা থেকে নিজের বাড়িতে ফিরে আসে।